স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। যাদেরকে মাটি চাপা পড়ছে তারা সবগুলো রেস্কিউ করছে, সবগুলো মৃত। 8 জন রোহিঙ্গা ও 1 জন বাংলাদেশি নিহত খবর আমি পেয়েছি। তন্ময়, শুরুতেই যদি বলি, টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও 3 দিন এই ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। পাহাড় ভাঙি গরত পড়ানো বাদে মরা দুয়া দেখি আর ঘুমত গেছি তার আরিনা ঘরে হাইন্দা ভাঙি তারা চলো। যাদেরকে মাটি চাপা পড়ছে তারা সবগুলো রেস্কিউ করছে, সবগুলো মৃত। 8 জন রোহিঙ্গা ও 1 জন বাংলাদেশি নিহত খবর আমি পেয়েছি। তন্ময়, এদিকে সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু বৃষ্টি থামছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আগামী 48 ঘন্টায় এই এলাকা বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে এগোবে। এবং একই সঙ্গে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে নতুন করে বন্যার শঙ্কা রয়েছে এমন পূর্বাভাস কিন্তু দিয়েছে বন্যা নিয়ন্ত্রক, বন্যা পূর্বাভাস কেন্দ্র। আমরা এ নিয়েও এখন দুপুরে দর্শক আপনাদের জানাবো বিস্তারিত। শনিবার রোববার থেকে আমরা চামড়াগুলো সংগ্রহ শুরু করব। আমাদের লক্ষ্যমাত্রা এখন আমাদের 80 থেকে 90 লক্ষ। এই চামড়াটা আমরা ফিনিশ প্রোডাক্ট কিভাবে আমরা ভ্যালু এডিশন করে আমরা করতে পারি, তার জন্য যেই মেশিনারিজ সাপোর্ট, আধুনিক মেশিনারিজ, আমরা ব্যাকওয়ার্ড মেশিনারিজে না গিয়ে সেই জায়গায় আমার মনে হয় যাওয়া উচিত। মিম, কোরবানির পর আসলে চামড়া সংগ্রহ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং আগামী 22 জুন থেকে ঢাকার বাইরের যে চামড়াগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবে ট্যানারিগুলো। তবে ছাগলের চামড়া নষ্ট হওয়া এবার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে। এতে করে ধারণা করা হচ্ছে এবছর ঘাটতি থাকতে পারে 10 থেকে 20 লাখ পিস চামড়া। এ নিয়েও আমরা এখন দুপুরে জানাবো বিস্তারিত। তবে শুরুতে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। তন্ময়, আসলে যেটি বলছিলাম শুরুতেই, সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি যেটি বলছে যে পূর্বাভাস যেটি দেখা যাচ্ছে যে আগামী 48 ঘন্টাও কিন্তু সেই এলাকার অবস্থা কেবল অবনতি হতে পারে। এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যদি বলি, টানা বৃষ্টিতে সেখানে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে এবং সেই 9 জনের মধ্যে 8 জন স্থানীয় রোহিঙ্গা এবং 1 জন রয়েছে শিশু। এর মধ্যে যে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির সেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং এই যে চিত্রটি, সেই চিত্রটি আমরা কিন্তু দেখতেও পাচ্ছি যে একেবারেই যে পাহাড় ধস এবং শিশুরা কিন্তু এই ঝুঁকি নিয়ে আসলে এই জায়গাগুলোতে আসছে, কারণ তারা আসলে এইখানকারই বাসিন্দা। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা থাকেই। কক্সবাজারে মঙ্গলবার রাত থেকে টানা ভারী বৃষ্টিপাত হয়। এতে উখিয়ার 4টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে 9 জনের মৃত্যু হয়, এর মধ্যে 8 জন রোহিঙ্গা। মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার 8, 9, 10 ও 14 নম্বর ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। মরা দুয়া দেখি আর ঘুমত গেছি তার আরিনা ঘরে হাইন্দা ভাঙি তারা চলো। থাইংখালী 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে কাঁটাতারের বাইরে এসে পড়ে দেয়াল চাপা পড়ে 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। 8 নম্বর ক্যাম্পে 2 জন, 9 নম্বর ক্যাম্পে 2 জন এবং 10 নম্বর ক্যাম্পে মৃত্যু হয় 4 জনের। পুলিশ ও এলাকার লোকজনের সহায়তায় আধা ঘন্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক। আমাদের হাতে কনফার্ম হয়েছে যে আমরা 6 জন রেস্কিউ করছি, আর বাকিরা ওই হয়তো স্থানীয়ভাবে উদ্ধার করাতে আমরা ওটা মেসেজ পাইনি। ওটা মেসেজ পাইনি। যাদেরকে মাটি চাপা পড়ছে তারা সবগুলো রেস্কিউ করছে, সবগুলো মৃত রেস্কিউ করা। ঘটনা শুনে ক্যাম্পে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 8 জন রোহিঙ্গা ও 1 জন বাংলাদেশি নিহত খবর আমি পেয়েছি। একটু কিছুক্ষণ পর এটা ভেরিফাই করা যাবে, ঠিক আছে? এখানে শরণার্থী প্রদর্শন কার্যালয়ের সিআইসি কার্জন আছেন, আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আছেন। উখিয়া এবং টেকনাফে 33টি আশ্রয় শিবিরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। শিবিরগুলো পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত। অতিবৃষ্টি ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ তারা। গত 1 দশকে পাহাড় ধসের ঘটনায় 3 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। এখন কক্সবাজার।
দর্শক, যেমনটি আসলে শুরুতেই বলছিলাম, কক্সবাজারের উখিয়ায় 3টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে এবং এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন মন্তোষ বেদজ্ঞ। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, দুঃখিত, আমরা চট্টগ্রামের কক্সবাজারের মনতোষের সঙ্গে যুক্ত হব, তবে তার আগে আমরা চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানতে যুক্ত হব সহকর্মী কাজী মাহফুজের সঙ্গে। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাজী মাহফুজ, এই যে বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে একটি বিস্তারিত জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে সেখানে? মিম, বলে রাখি যে চট্টগ্রামে গত রাত থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে বাতাসের তীব্রতাও আমরা দেখেছি। এর মধ্য দিয়ে সকালে আমরা যেটা লক্ষ্য করলাম, নগরীর বিভিন্ন পাহাড়ি এলাকা ঘুরে যেটা দেখেছি, বিভিন্ন জায়গাতে গাছ ভেঙে পড়েছে। এমন অবস্থায় যারা পাহাড়ের চূড়ায় কিংবা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখি প্রতি বছর ভারী বৃষ্টি হলে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মানুষের হতাহতের ঘটনা যেমন ঘটে, প্রাণহানির ঘটনাও ঘটে। এটি প্রতি বছরই আমরা দেখে থাকি। সেই জায়গাতে আবহাওয়া অফিস আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টা চট্টগ্রামে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছেন। একই সাথে পাহাড় ধসের আশঙ্কার কথাও তারা জানিয়েছেন। সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি বৈঠক করে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসকের কর্মকর্তারা। আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, যে সকল কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং যে সকল কর্মকর্তারা ছুটিতে আছেন তাদেরকে দ্রুত কর্মস্থলে চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে বিকেল থেকেই মাইকিং করে মূলত পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হবে, নির্দেশনা দেওয়া হবে, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু জেলা প্রশাসনের তথ্য মতে 26টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে। তার মধ্যে সরকারি মালিকানাধীন 16টি আর ব্যক্তি মালিকানাধীন আছে 10টি। এই পাহাড়গুলোতে কিন্তু প্রতি বছরই ভারী বৃষ্টিপাতের কারণে, ভারী বাতাসের তীব্রতার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। তো যার কারণে সেখানে অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এমনটি জানানো হয়েছে। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে এই যে অবৈধভাবে এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের কিন্তু বিভিন্ন মাধ্যম হয়ে বিদ্যুতের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, পানির সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। যদিও পাহাড় ব্যবস্থাপনার একটা কমিটি রয়েছে, তারা প্রতিনিয়ত বৈঠক করেন, বৈঠকে এই সকল ইউটিলিটির সুবিধাগুলো বিচ্ছিন্ন করার জন্য সিদ্ধান্ত হয়। কার্যত আমরা এর কোনো ফলাফল দেখি না। এখনও কিন্তু আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা যে দৃশ্যটি এখন দেখানোর চেষ্টা করছি এটা হলো চট্টগ্রাম শহরের পানির ট্যাঙ্কি এলাকা। এই পানির ট্যাঙ্কি এলাকার দুই পাশে কিন্তু বেশ উঁচু পাহাড় রয়েছে, মাঝখানে কিন্তু অনেকগুলো ঘরবাড়ি গড়ে উঠেছে যেগুলো বলা হচ্ছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তারপরেও মানুষ জীবনে ঝুঁকি নিয়ে এখানে বসবাস করছে। তাদেরকে প্রতি বছরই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, নির্দেশনা দেওয়া হয় সরে যাওয়ার জন্য। তারপরেও তারা উপায়ন্তর খুঁজে না পেয়ে আবার অনেকেই কম খরচে এখানে থাকতে পারে, যার কারণে তারা এখান থেকে যায় না, ফলে মৃত্যুর মতো ঘটনাগুলো ঘটে পাহাড় ধসের মধ্য দিয়ে। আর আপনার মাধ্যমে বলে রাখি যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে তথ্যটি জানানো হয়েছে, চট্টগ্রামে আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টাতে বৃষ্টিপাত হতে পারে 24 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার, আর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে 989 মিলিমিটার। তো সব কিছু মিলিয়ে পাহাড় ধসের একটি আশঙ্কা করা হচ্ছে চট্টগ্রামে। সেই জায়গাতে জেলা প্রশাসনের যেমন প্রস্তুতি রয়েছে, তেমনিভাবে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানুষকে সচেতন করা হচ্ছে পাহাড়ি এলাকা থেকে সরে যাওয়ার জন্য। মিম, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী মাহফুজ। এবারে আমরা সহকর্মী মন্তোষ বেদজ্ঞর সাথে যুক্ত হতে পেরেছি, যাচ্ছি তার কাছে। মন্তোষ, আপনার সঙ্গে সংযুক্ত হতে বেশ বেগ পেতে হয়েছে। আমাদের সম্ভবত নেটওয়ার্কের কোনো জটিলতায় বারবার আপনি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন। এবারে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে বিষয়টি নিয়ে আসলে কথা হচ্ছিল শুরুতেই, এই যে পাহাড় ধস হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে উখিয়ায় 9 জনের মৃত্যু হয়েছে, এতে করে আসলে এই যে হতাহতের মধ্য দিয়ে বিস্তারিত জানাবেন এবং যারা আসলে হতাহত হয়েছে সেই সংখ্যাটা বাড়ার কোনো শঙ্কা রয়েছে কিনা?
মিম রাতের যে ভারী বৃষ্টিপাত এই কারণে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এবং এখানে আমার পেছনেই কিন্তু যে একটি বসত বাড়ি পাহাড় ধসের কারণে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং এই ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় যে ৪ জন ছিলেন স্বামী স্ত্রী সহ তারা কিন্তু ৪ জনই মারা গিয়েছেন এবং একইভাবে এখানে ৩টি ক্যাম্পে আসলে গতকাল রাতে মধ্যরাতের পরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় কিন্তু ৯ জনের প্রাণহানি হয়েছে এবং এখন পর্যন্ত প্রশাসনের যে উদ্ধার তৎপরতা, ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা সেটি মোটামুটি শেষ হয়েছে এবং মৃতদেহগুলো বের করে আনা হয়েছে এবং সেগুলো দাফনের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে এই ধরনের ভারী বৃষ্টিপাত যখন হয় তাদের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা চালানো হয় এবং এখানে একটি তথ্য জানিয়ে রাখতে চাই মিম, এখানে কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি আশ্রয় শিবির রয়েছে যেগুলো পুরোপুরি কিন্তু পাহাড়ি পরিবেশে গড়ে উঠেছে এবং প্রায় ৬,০০০ একর বনভূমি, পাহাড়ি বনভূমি এইসব এলাকায় কিন্তু এই ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস এবং তাদের অধিকাংশই কিন্তু পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মাঝখানে, খাজে খাজে এবং পাহাড়ের পাদদেশে কিন্তু ঝুঁকি নিয়ে বসবাস করছে এবং দিন দিন কিন্তু এই ঝুঁকিটা কিন্তু দিন দিন বাড়ছে এবং যখনই আসলে বৃষ্টি হয় তখনই প্রশাসনের তৎপরতা দেখা যায়। শুধু রোহিঙ্গা ক্যাম্প নয়, এখানকার কক্সবাজারের যে ৯টি উপজেলার পাহাড়ি পরিবেশ রয়েছে সেখানে কিন্তু ৫ লাখেরও বেশি বাসিন্দা ঝুঁকিতে থাকেন, পাহাড় ধসের ঝুঁকিতে এবং এরকম পরিস্থিতিতে কিন্তু যখনই আসলে এই ধরনের ভারী বর্ষণের ঘটনা ঘটে তখনই প্রশাসনের তৎপরতাটি পরিলক্ষিত হয়। এখানে আমরা ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগে যে জায়গাটিতে গিয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে একটি গাইড ওয়াল দেওয়ার জন্য কিন্তু প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু তারা সেই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখেনি এবং এখানে যে ঝুঁকিতে তারা বসবাস করছে এই ঝুঁকির আসলে তারা কোনো পথ আসলে দেখছেন না এই ঝুঁকি থেকে মুক্তির। এই ছিল মিম আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী মন্তস বেদ্যুক এবং তন্ময়, তিনি কিন্তু যে পাহাড় ধসের নিয়মিত যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন, বর্ণনা দিচ্ছিলেন। এবং একই সঙ্গে মিম আমরা কিন্তু দেখতে পাই সাম্প্রতিক সময়ে যে ভারী বৃষ্টি হলে পরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে, সেখানে জানমালের ক্ষতি হয়। একই সঙ্গে সেই পাহাড়ের সঙ্গের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে দেখতে পাই যে যান চলাচলও কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় এবং প্রশাসনের পক্ষ থেকে আগে তেমন কোনো নজরদারি চোখে না পড়লেও যেটি হয় যে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেখানেই মনে হয় যে কার্যক্রম যেটি রয়েছে এর মধ্যেই আটকে আছে এবং সেই তদন্ত কমিটিতে বারবার বিভিন্ন ধরনের সুপারিশ দেওয়া হয়, কিন্তু সেই সুপারিশগুলো আসলে কতটুকু কার্যকর হয় বা তার প্রতিফলন আমরা আসলে কতটুকু দেখি, এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সহকর্মী শম্পা বিশ্বাসকে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আপনারা আলোচনা করছিলেন এবং এই যে পাহাড় ধসটি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের আগেও কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই পাহাড় ধস এখন পাহাড়ের একটি বলা চলে নিয়মিত ঘটনায় পরিণত হবে। আমরা যদি আগের বছরগুলোর কাছে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে সবসময় আপনি বলছিলেন যে আমরা প্রতি বছরই দেখতে পাচ্ছি পাহাড় ধসের ঘটনা, এখন একটা নিয়মিত দুর্ঘটনাই হয়ে দাঁড়িয়ে সেই পাহাড় ধসের ঘটনাগুলো রোধে তদন্ত কমিটিও গঠন করা হয়, কিন্তু তারপর আসলে কার্যকর যে হচ্ছে না সে বিষয়ে আসলে তারা কি বলছেন? আমরা দেখি যে কোনো ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটির ঘাড়ে দায় চাপিয়ে আসলে ঘটনা শেষ হয়। আমরা এর পরবর্তী যে আপডেট সেটি আর আসলে কখনোই পাই না। এই তদন্ত কমিটি কিন্তু বিভিন্ন সুপারিশ দিয়ে থাকে, তার মধ্যে তারা সবসময় বলে যখন ভারী বৃষ্টিপাত হবে তখন যেন পাহাড়ে যারা বসবাস করছে তারা নির্দিষ্ট সতর্কতা অবলম্বন করে এবং নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে চলে যায়। পাশাপাশি পাহাড় না কাটার জন্য বারবার করে বলা হয়, কিন্তু সাধারণ মানুষ পাহাড় কাটে, কেউ রাতের অন্ধকারে কাটে, কেউ ক্ষমতার বলে কাটে, ফলে এই পাহাড় ধসের অন্যতম একটি কারণ এই পাহাড় কাটা। পাশাপাশি যদি বলি বৃষ্টির সময় পাহাড় কাটলে পরে যখন যানবাহন চলাচল করে তখন সেই রাস্তাটিতে যে সামান্য কম্পনের সৃষ্টি হয় এটিও পাহাড় ধসের জন্য একটি অন্যতম কারণ। আমরা যদি বিগত বছরগুলোতে পাহাড় ধসে কি পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে গত মাসের থেকে শুরু করে গত বছরে সেই চিত্র যদি আমরা দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কক্সবাজারে 9 জনের মৃত্যু হয়েছে যেটি আজকের ঘটনা এবং পাশাপাশি 2023 সালে
যেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে চট্টগ্রামে, সেখানে 2 জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র আগস্ট মাসে। সিলেটে 2024-এর এই জুন মাসে 3 জনের মৃত্যু হয়েছে এবং 2023 সালে আগস্টে 6 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। এবং এর কারণ হিসেবে যদি আমরা বলি ম্যাম, 1968 সালে প্রথম চন্দ্রঘোনায় এবং কাপ্তাইয়ে পাহাড় ধসের ঘটনা ঘটে। এরপর 5 বছরে 76 জনের মৃত্যু হয়েছিল। এটি 2000 সাল পর্যন্ত 76 জনের মৃত্যু হয়েছে। এরপরে কিন্তু এই মৃত্যুর ঘটনা ক্রমশই বাড়ছে এবং আমরা যদি দেখি যে এই 2007 সালে 127 জনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি এই সময়টাই কিন্তু কক্সবাজারের সহ, অর্থাৎ আমরা যদি বলি চট্টগ্রাম বিভাগের কথা, সেই বিভাগের 6টি স্থানে একসাথে পাহাড় ধস হয়েছিল, যার ফলে 127 জনের প্রাণহানি হয়েছে। এবং এর থেকেও বড় ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটেছে। সেই ঘটনাটি ঘটেছে 2017 সালে, সেখানেও 164 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে ক্রমশই মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে এবং এটিকে এখন আর ঘটনা না বলে আসলে দুর্যোগ বলাটাই আমাদের জন্য বোধহয় সময় এসেছে যে এখন এটিকে দুর্যোগ বলা উচিত। আচ্ছা, শম্পা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ম্যাম, আমরা আসলে শম্পার কাছ থেকে যেটি শুনছিলাম, যে আমরা বলছিলাম যে পাহাড় ধসের যে ঘটনা রয়েছে এবং একই সঙ্গে সমাধানের জন্য নানা রকম সুপারিশ করা হয়, বাস্তবায়নটা আসলে হয় না, যে কারণেই কিন্তু এরকম যে দুর্ঘটনাগুলো হয় এর পরপর আসলে অনেক আলোচনা শোনা যায়। এবারও মানে এখন দেখবার বিষয় যে এবার কি শুধু আলোচনায় আটকে থাকে নাকি আসলেই সমাধানের পথে তারা এগোতে পারে। এবং এই ঘটনাগুলো এখন প্রতিনিয়ত হতে হতে শম্পা যেটি বলছেন সেটা কিন্তু এখন আসলে একটি দুর্যোগেই পরিণত হয়েছে। আমরা এবার যদি আসলে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলি, ভয়াবহ রূপ নিচ্ছে এই সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়েছে সুনামগঞ্জের 13 উপজেলার নিম্নাঞ্চল এবং সেখানে এখন পর্যন্ত প্রায় 6.5 লাখের মতো মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন পার করছেন। আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেই বাহন সংকটে, মানে আশ্রয়কেন্দ্র আছে ঠিকই, কিন্তু আপনি যে সেই আশ্রয়কেন্দ্রে যাবেন সেই সময় বা সেই সুযোগটি কিন্তু নেই, কারণ কোনো বাহনই সেখানে পাওয়া যাচ্ছে না যেই বাহনের মাধ্যমে আপনি আশ্রয়কেন্দ্রে পৌঁছতে পারেন। এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন যে বাহন পাওয়া যাচ্ছে না, কারণ যে রাস্তায় আসলে গাড়ি চলার কথা সেখানে চলছে নৌকা। এবং সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে একসাথে একযোগে তারা কাজ করছেন এবং আগামী 48 ঘন্টায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে, এমনটাই কিন্তু শঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সহকর্মী সাবিত সারোয়ারের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহত্তর সিলেট জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। পানি থই থই অবস্থায় তলিয়েছে বসতভিটা ও রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্রে ছুটছে দুর্গত এলাকাবাসী। সড়কে স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে একমাত্র বাহন এখন নৌকা। ভেসে গেছে পুকুরের মাছ, ফসলি জমি। গবাদি পশু নিয়ে বিপাকে প্রান্তিক কৃষক। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গত এলাকার মানুষ। সব থাকতেও অসহায় সবাই। গাড়ি লইয়া বারোইছি পানি বাঙ্গিয়া, কিন্তু বাসার মাদানে খাওয়ার দিতাম পারছি না। পানির তো মানে দুর্ভোগের কোনো শেষ নাই, কষ্ট শেষ নাই। ওই দেখেন না, এখন দোকান ফেলে আমি রাস্তাতে বসে রয়েছি। সব দিকে রাস্তাঘাট বন্ধ, মানুষের চলাচল করতে পারেন না। আর যারা পানির দিকে আছে এরা তো খুবই কষ্টই আছে। এরই মধ্যে ঢলের জলে ডুবেছে সিলেটের নিম্নাঞ্চল। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ঢুকে পড়েছে বন্যার পানি। সিলেট সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা সহ পানিবন্দী 13 উপজেলার প্রায় 7 লাখ মানুষ। বন্যার অত্যাচারে অসহায় শহর নগর থেকে শুরু করে গ্রামীণ জনপদ। সবচেয়ে বেশি আক্রান্ত গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। সিলেটের সরক্ষ বাঁধ কিন্তু আমাদের নেই বন্যামুক্ত করার জন্য। তবে 2022 সালে বন্যার পরবর্তী সময়ে একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। সেই স্টাডির আলোকে আমরা পরবর্তীতেই একটা প্রকল্প প্রণয়ন করব। আগামী 3 থেকে 4 দিন যদি বৃষ্টিপাত কম হয় চেরাপুঞ্জিতে, তাহলে আশা করা যায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে।
বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জ। দোয়ারা বাজার, ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, মধ্যনগর সহ ৭ উপজেলার নিম্নাঞ্চল পুরোপুরি বন্যা কবলিত। পানি ছুঁয়েছে ঘরের চাল। সড়কে নৌকা ভাসিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটছে সর্বশ্রেণীর মানুষ। ক্ষতিগ্রস্ত বসতঘর, মাছের পুকুর, গোলার ধান সহ ফসলি জমি সব মিলিয়ে ৬.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। জেলা সদরের সঙ্গে তাহিরপুর ও দোয়ারা বাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ ঘোষণা হয়েছে টাঙ্গুয়ার হাওর সহ জেলার সব পর্যটন কেন্দ্র। অনেক বাড়িঘর পানির ভিতরে আছে বর্তমানে, আর এদিকে আপনার রাস্তা তো আর বন্ধই, নৌকা দিয়ে আমরা চলাফেরা করতেছি। ওই স্কুলে আশ্রয় কেন্দ্রে আসছি। খাওয়া দাওয়া অনেক বন্ধ, অনেক থাকতেছে পানির ভিতরে, তো কিছু করতে পারতেছে না। আমি এসি আমার বন্ডে নেওয়ার জন্য, তবে অনেক এই দিকের মানুষ অনেক কষ্টে আছে এখনো। এ অবস্থায় বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে তারা। পাহাড় ধসের আশঙ্কায় সিলেট ও চট্টগ্রামে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানের কতিপয় স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আগামী ৪৮ ঘন্টায় সিলেট সুনামগঞ্জে কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের উত্তরাঞ্চলেও কতিপয় পয়েন্টে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে সিলেটের মতো মৌলভীবাজার ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও ক্রমেই অবনতি হচ্ছে। ঢলের পানিতে বেড়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার প্রায় সবকটি উপজেলায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ৫৬টি মেডিকেল টিম। অন্যদিকে উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সাবিত সারোয়ার, এখন। দুর্গত এলাকার যে চিত্র সেটি আমরা দেখছিলাম প্রতিবেদনে, এবং একই সঙ্গে সিলেট শহরের বিভিন্ন নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। বড়ইকান্দির যে বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে সেটির ভিতরেও আসলে পানি ঢুকে গিয়েছিল। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সিলেটের বড়ইকান্দি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল রাফি, এবং সুনামগঞ্জের থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী লিপসন আহমেদ। প্রথমেই যাচ্ছি রাফির কাছে। রাফি, দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পানিও রয়েছে। একটু জানাবেন যে নতুন করে কোন কোন এলাকায় আসলে পানি ঢুকেছে, এবং বলছিলাম বিদ্যুৎ উপকেন্দ্রটির প্লাবিত হয়েছিল, বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? তন্ময়, দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেখানে। বিদ্যুৎ কেন্দ্র বিতরণ কেন্দ্র ৩ যেখানে রয়েছে, গতকালকে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ ডাইক ভেঙে সুরমা নদীর পানি কিন্তু বিদ্যুৎ কেন্দ্র উপকেন্দ্রের ৩ নম্বরে ঢুকে গিয়েছিল, এবং একই সাথে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ কেন্দ্র এবং জেলা প্রশাসন থেকে শুরু করে সিসিক মেয়র কিন্তু এই পানি ঢোকার ব্যাপারে তৎপর ছিলেন, এবং সাথে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু চলে এসেছিলেন সাথে, এবং একই সাথে যারা আছেন যে সেনাবাহিনীর সদস্যরা এসে একরকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, এবং যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে কিন্তু একরকম একটা বাঁধ তৈরি করা হয়েছে, যেখানে পানি ঢুকলেও যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে বলছেন যে পানি ঢুকলেও তারা আশ্বস্ত করছেন যে কোনো রকম সমস্যা হবে না। তবে এই মুহূর্তে যে অবস্থা দেখছি যে নদ নদীর পানি যেহেতু বৃদ্ধি অব্যাহত রয়েছে, এবং একই সাথে পানি হু করে কিন্তু ডাইক দেওয়ার পরেও কিন্তু গলে কিন্তু পানি ঢুকছে বাসা বাড়িতে, এবং একই সাথে দেখছিলাম যে গতকালকে একটা লেয়ার ছিল পানির বস্তার, বালুর বস্তার, এবং একই সাথে এখন আমরা এসে দেখেছি যে প্রায় একটা লেয়ারের বস্তার উপর আরও 2টি লেয়ার দেওয়া হয়েছে, এবং যারা সিসিকের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন এবং একই সাথে সেনাবাহিনীরা সকাল থেকে কাজ করেছেন, এবং সেনাবাহিনীরা একরকম তৎপর ছিলেন বলেই সকাল থেকে কাজ শেষ করে তারা চলে গিয়েছেন, এবং আমরা এসে দেখতে পেয়েছি যে সিসিকের যারা রয়েছেন, তারা কর্মরত যারা রয়েছেন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা যারা আছেন তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তবে যে অবস্থা, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি, প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সুদূর প্রসারী পরিকল্পনা, তারা বলছেন যে তারা রেগুলেটর দিয়ে একরকম যে নদীর যে বিষয় পানির যে ব্যবস্থাটা সেটা কিন্তু পরবর্তীতে তারা করবেন যদি বন্যা পরিস্থিতি কমে যায়, এবং একই সাথে যারা অতিরিক্ত যে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে যদি মেঘালয়ে যে বৃষ্টিপাত বা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে এই যে বন্যার পানির যে ডাইক ভেঙে বাসাবাড়িতে ঢুকে যাওয়া
সেই ঢুকে যাওয়ার সম্ভাবনা আসলেই কমে যাবে। তো এই ছিল আমার কাছে বড়কান্দির বিদ্যুৎ উপকেন্দ্র থেকে সর্বশেষ খবরাখবর। তন্ময়। এ পর্যায়ে আমরা যেতে চাই সুনামগঞ্জের সহকর্মী লিপসন আহমেদের কাছে। লিপসন, সংবাদ সংগ্রহের কাজে নিশ্চয়ই কিছুটা হলেও বিঘ্ন ঘটছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে পানিতে একেবারেই দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে পানিতে প্লাবিত হয়েছে, বাসাবাড়িতেও পানি ঢুকছে। সার্বিক চিত্রটা আপনার কাছে জানতে চাইব এবং একই সঙ্গে জানাবেন প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তন্ময়, আমরা কিন্তু সকালেই জানিয়েছিলাম যে সুনামগঞ্জের নদ নদীর পানি কিছুটা কমেছিল, তবে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে সুনামগঞ্জের যে সুরমা নদীর 16 পয়েন্ট রয়েছে সেখানে আবারও নদীর পানি বাড়তে শুরু করেছে। অর্থাৎ এখন এই সুরমা নদীর পানি বেড়ে 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আগে যদি নদীর পানি কমছিল, এখন আবার নদীর পানি বাড়তে শুরু করেছে, কিন্তু আবারও যে নতুন নতুন যে এলাকাগুলো রয়েছে এলাকাগুলো আসলে প্লাবিত হওয়ার একটি সংখ্যা দেখা দিয়েছে। পাশাপাশি যদি বলি আমরা যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের 7টি উপজেলা আসলে পানি যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেটি কিন্তু আসলে প্লাবিত হচ্ছে। পাশাপাশি পৌর শহর কিন্তু আসলে বেশ কয়েকটি এলাকা কিন্তু যদি বলি আমরা বিভিন্ন নদীর পানি পাটগুলো 3 দিন ধরে কিন্তু পৌর শহরে পানি ঢুকছে, কিন্তু এখানকার যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোতে আসলে পানি প্রবেশ করায় কিন্তু অবস্থা কিন্তু খুবই নাজুক, কারণ এই যে বন্যা পানিতে কিন্তু দোয়াবাজার কিংবা যে চাতক রয়েছে সেগুলো কিন্তু আসলে খুবই নাজেহাল অবস্থা। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সহকর্মীদের মাধ্যমে আমরা জানছিলাম সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। এবারে কাঁচা চামড়া সংগ্রহের খবর। ছাগলের চামড়া নষ্ট হওয়ায় এবছর 1 কোটি পিস চামড়ার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন BTA। 80 থেকে 90 লাখ সংগ্রহ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের। দেশের সব চামড়া সংগ্রহ করতে ব্যাংকের সহযোগিতা চান তারা। এদিকে আগামী বছর লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করবে BTA। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। ঈদুল আজহায় বছরের যোগানের 50% চামড়া সংগ্রহ হয়, যা প্রায় 1 কোটি পিস। বিপুল চামড়া দেশের ব্যবসায়ীরা সংরক্ষণ করলেও লাভের গুড় যায় বিদেশিদের থলেতে। ঈদে পশু কোরবানির পর রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে চামড়া বেচাকেনার কাজ। গত কয়েক বছর ধরে চামড়ার চাহিদা ও দাম কমার কারণে এবছর থেকে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু এর প্রভাব কাঁচা চামড়া বিক্রিতে পড়েনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দামদর নিয়ে দর কষাকষি ও অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। 1 কোটি পশু কোরবানি হলেও চামড়া সংগ্রহ 80 থেকে 90 লাখ পিস হতে পারে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোটি প্লাস কোরবানি হয়েছে, আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আমাদের লক্ষ্যমাত্রা এখন আমাদের 80 থেকে 90 লক্ষ। সরকারের আমি মনে করি যে এটা লবণ ছাড়া চামড়ার দামটা দেওয়াই ভালো, যে তাহলে দেখা যায় যে একটা মেসেজ যাবে মৌসুমী ব্যবসায়ীদের যে এই মূল্যে আপনার চামড়াটা আপনার ক্রয় করলে আপনার ঠিক হবে। বাংলাদেশ থেকে 70 সেন্টসে চামড়া কিনে চায়না ইউরোপের বাজারে $2 থেকে $2.5 চামড়া বিক্রি করছে। বিশ্ববাজারে চামড়ার দাম পেতে পরিবেশ বান্ধব চামড়া শিল্পের জন্য নতুন বিনিয়োগের আহ্বান ব্যবসায়ীদের। আমরা মনে করি এখন CETPটা আন্তর্জাতিক মান করা অত্যন্ত সময়ের দাবি নয়, এই মুহূর্তে এটা আমাদের করতেই হবে। পৃথিবীতে এখন প্রায় $500 ট্রিলিয়নের মার্কেট আপনার এই চামড়া জাতীয় পণ্যের। এই চামড়াটা আমরা ফিনিশ প্রোডাক্ট কিভাবে আমরা ভ্যালু এডিশন করে আমরা করতে পারি, তার জন্য যেই মেশিনারিজ সাপোর্ট, আধুনিক মেশিনারিজ, আমরা ব্যাকওয়ার্ড মেশিনারিজে না গিয়ে সেই জায়গায় আমার মনে হয় যাওয়া উচিত। সরকারের বেঁধে দেওয়া চামড়ার দাম নিয়ে মতবিরোধের জবাব দেন ব্যবসায়ীরা। আগামী বছর লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করবে BTA। যারা সিজনাল ব্যবসায়ী তাদের জানা উচিত, বোঝা উচিত লবণযুক্ত দাম কত আর লবণ ছাড়া কত। সেক্ষেত্রে আমরা ক্লিয়ার করে বলে দিই, একটা চামড়াতে লবণ দিতে খরচ মিনিমাম 250 থেকে 300 টাকার কাছাকাছি খরচ পড়ে। তো 300 টাকা বাদ দিয়ে ওদেরকে চামড়াটা সংগ্রহ
করা উচিত। আমি কালকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অনেকে বলেছেন যে চামড়া ন্যায্য দাম পায় নাই। তাদের কাছে আমার প্রশ্ন, যারা ন্যায্য দাম পাইছে তারা কি কোনো কমপ্লেন করছে? শনিবার থেকে ঢাকার বাইরে চামড়া সংগ্রহ করবে ট্যানার্স অ্যাসোসিয়েশন। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানী থেকে চামড়াবাহী ট্রাক ঢুকছে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিউল, বিটিএ বলছে এবার ৮০ থেকে ৯০ লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে। সাভারের চিত্র কি বলছে? মিম, সাভারের চিত্র তো আসলে বিটিএ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যারা ওনার আছেন তারাই তো আসলে এই বিটিএ, যারা এই সাভারে যে ট্যানারিগুলোর ওনার আছে তারাই কিন্তু বিটিএর সদস্য। সুতরাং তাদের তথ্য এবং সাভারের তথ্য আসলে কিছুটা একই রকম। গত বছরের মতো, ঠিক গত বছর না, গত কয়েক বছর যাবৎ কিন্তু যে চামড়ার লক্ষ্যমাত্রা, সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু আসলে পূরণ হচ্ছে না, কিংবা সেটি পূরণ কোনো না কোনো কারণে হচ্ছে না, যার কারণে কিন্তু বৈদেশিক যে মুদ্রা আমরা অর্জন করার কথা এই দ্বিতীয় বৃহত্তম শিল্প থেকে, সেটি থেকে কিন্তু বাংলাদেশও বঞ্চিত হচ্ছে। এবছর আসলে তারা বলেছিলেন যে ১ কোটি পিস কাঁচা চামড়া তারা সংগ্রহ করবে, তবে সেটি এখন ৮০ থেকে ৯০ লাখ চলে এসেছে। তার আগের বছর তারা বলেছিল ১ কোটি ১০ লাখ করবে, তখন এসেছিল ৯০ লাখ, অর্থাৎ ৯০ লাখ কাঁচা চামড়া তারা সংগ্রহ করেছেন। এবছর তারা 10% বাড়িয়ে আসলে বলে। তো প্রতি বছরই আসলে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ করতে পারছে না বাংলাদেশে যারা ট্যানারি ব্যবসায়ী আছে। ঠিক এখন আমি যেই ট্যানারিতে রয়েছি তারা কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু মানে পার্সোনালি যে ট্যানারিগুলো তাদের যে নিজস্ব লক্ষ্যমাত্রা ছিল সংগ্রহে সেটি কিন্তু তারা পূরণ করছে, এবং তারা এই গত ২ দিনে আসলে যে পরিমাণ ট্রাক ঢুকেছে সেই চামড়াগুলো কিন্তু তারা এখন লবণ লাগিয়েছে, এরপর ওয়েট ব্লোয়ের জন্য চলে যাবে, তারপর চুন দেওয়া হবে চামড়াগুলোতে, এরপর কিন্তু সেগুলো বের করা হবে। এবং এই জায়গাগুলো যখন ফাঁকা হবে তখন কিন্তু ঢাকার বাইরে যে চামড়াগুলো, যেটা আসলে আমাদের প্রতিবেদক বলছিলেন যে শনিবার থেকে আসা শুরু করবে, এই শনিবার থেকে কিন্তু ঢাকার বাইরের যে অন্যান্য মোকামের চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো কিন্তু লবণযুক্ত, সেগুলোকে কিন্তু আবার ট্যানারিতে নিয়ে আসা হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সাভারের যে হেমায়তপুরে যে বেসিক চামড়া শিল্প নগরী রয়েছে সেখানে কিন্তু খুব একটা ট্রাক প্রবেশ করেন, সর্বোচ্চ 4টি থেকে 5টি ট্রাক প্রবেশ করেছে, গরুর চামড়ার সংখ্যাও কম। এবং ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং আমাদের যে হিসাব ওটি প্রায় একই রকম, 4,75,000 পিস চামড়া এ পর্যন্ত ঢুকেছে, এবং ট্রাকের সংখ্যা সর্বোচ্চ হয়তোবা সব মিলিয়ে 1100 থেকে 1200-র মতো হবে যে ট্রাকগুলো ঢুকেছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে এই বছর কিন্তু অন্যান্য যে কোনো বছরের চেয়ে চামড়ার দাম কিন্তু ভালো পেয়েছে। যারা ট্যানার অ্যাসোসিয়েশন কিংবা ট্যানারির কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা সরকার নির্ধারিত যে দাম 1200 টাকা তার মধ্যেই কিন্তু তারা চামড়া কিনতে পেরেছেন, এবং তাদের কিন্তু সেই খরচটাই হচ্ছে। এই ছিল আমার কাছে সাভার বেসিক চামড়া শিল্প নগরী থেকে সর্বশেষ তথ্য। কোরবানির তৃতীয় দিনেও ঢাকার 2 সিটি কর্পোরেশনে একযোগে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। এরই মধ্যে ডাম্পিং পয়েন্টগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে ময়লার স্তূপ এবং একই সঙ্গে পরিষ্কার করা হচ্ছে রাস্তাঘাট। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসাইন। এখনও রাজধানীর বিভিন্ন স্থানে লেগে আছে কোরবানির পশুর রক্তের দাগ, বাতাসে ভেসে আসছে কিছুটা দুর্গন্ধ। এসব স্থানকে রক্ত ও দুর্গন্ধমুক্ত করতে ঈদের তৃতীয় দিনেও কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছেটানো হচ্ছে ব্লিচিং পাউডার, ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে অলিগলি থেকে শুরু করে বড় বড় সড়কগুলো। মাঝের হালকা বৃষ্টিতে কাজ কিছুটা সহজ হয়ে গেল। 2 দিনের কোরবানির বর্জ্য জমা করা হয়েছিল বিভিন্ন ডাম্পিং পয়েন্টে। বুধবার সেই ডাম্পিং পয়েন্টগুলো থেকে ময়লার স্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। যেখানে যেখানে বর্জ্য আছে, যেখানে গরু জব, এখানে আমার লোকজন দাঁড়ানো আছে। মোটামুটি আল্লাহর রহমত আমার এই 26 নম্বর ওয়ার্ডের ভিতরে 100% কাজ শেষ, কোথাও ময়লা পাইবেন। এবার 2 সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণের যে লক্ষ্য নিয়েছিল সে অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নগরবাসী। কোথাও সেরকম খুব বেশি একটা ময়লা আবর্জনা নেই, এরাও খুব ভালো কাজ করেছে আমার কাছে মনে হয়েছে। ইদানিং আমরা এখান থেকে আমি মিরপুর যাতায়াত করেছি, শাহবাগ যাতায়াত করেছি, আমার কোথাও মনে হয়নি যে আসলে ময়লা আবর্জনা আছে। বর্জ্য দেখছি এবং নিতেছে, এখনো পরিষ্কার করতেছে, জায়গায় দেখতেছি। আমার এলাকায় দেখলাম ওই একটু সামনে লালবাগে। এবারে আগের মতো সামনে বের হলে যে গদ্দের জন্য দেখা নাক মুখ ঢেকে বেরোতাম, এরকম কিছু নেই। সিটি কর্পোরেশনের কাজগুলো মানে বিকেল হতে হতে ওরা সব জায়গায় মানে ছড়াই ছিটিয়ে দিয়ে ময়লাগুলো সব করে ফেলাইছে। অন্যবারের থেকে এবার
অনেক ভালো হয়েছে। দুই সিটির কর্মকর্তারা জানিয়েছেন গত 2 দিনের ডাম্পিং পয়েন্ট খালি করার পাশাপাশি তৃতীয় দিনের কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের শতভাগ বর্জ্য অপসারণ হয়ে গেছে। আমাদের গতকাল পর্যন্ত যা বর্জ্য ছিল তা এখন আমাদের এখানে নেই। আজকে যেগুলো হচ্ছে এগুলো আমরা অপসারণ করে ফেলবো খুব দ্রুত। প্রথম 2 দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সব মিলিয়ে প্রায় 40 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। ঈদের ছুটি শেষে পরিবার পরিজনদের সাথে ঈদ কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা। অন্যদিকে বিভিন্ন কারণে ঈদের আগে ছুটি না পাওয়ায় আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকা ফেরার চাপ বাড়বে আগামীকাল থেকে। আরও জানাবেন রাব্বি হোসেন। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে বুধবার খুলেছে অফিস আদালত। কাজের প্রয়োজনে অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি যারা নেননি মূলত তারাই ফিরছেন ঈদের তৃতীয় দিন। যাত্রী চাপ না থাকলেও সকাল থেকে রেলপথ ও সড়কপথে দেখা যায় ঢাকা ফেরার চিত্র। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আবারও কর্মজীবনে ফিরেছেন। ফেরার পথের ভোগান্তি আর যাত্রী চাপ এড়াতেই আগেভাগেই ফেরার কথা জানান যাত্রীরা। ঢাকা থেকে বাড়িতে গেছি, খুব আনন্দে বাবা মার সাথে ভালোভাবে ঈদ করে আসছি, ভাই বোনদের বাড়িতে বেড়াই আসছি, খুব ভালো লাগছে। আজকে যেহেতু অফিস আছে এই জন্য অফিস করতে চলে আসলাম দেশ থেকে। যাত্রা কোনো বিলম্ব হয়নি, ভালোভাবে বাড়িতে যাইতে পারছি, ভালোভাবে আসতেও পারছি। এদিকে ঈদের তৃতীয় দিনেও দেখা গেছে ঢাকা ছাড়ার চিত্র। বিভিন্ন কারণে ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি তারা। ফার্স্ট টাইম ঢাকায় ঈদ করেছি তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এখন আমি আরো 3 দিন ছুটি নিয়েছি, সো আরো 3 দিন ছুটি আছে। এখন আবার গিয়ে বাপ মার সাথে ঈদ করব, এটা একটা আনন্দ, বাড়িতে যাচ্ছি এই জন্য। ঢাকায় কুরবানি করে এই যে এখন যাচ্ছি গ্রামে, সবার সাথে একটু দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে, বাচ্চারাও একটু ঘুরবে, আনন্দ করবে। আগে সময় পাই নাই এজন্য, তারপর ঈদটা তো মা বাবার লেগে করতে হয়। আজকে বাড়িতে যাচ্ছি, ঢাকাতে আমাদের কাজ আছিল। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ছুটি তো শনিবার পর্যন্ত, এই জন্য আমরা এখন যেতে পারতেছি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদ কাটিয়ে ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। আজকে পর্যন্ত চাপ নাই, আগামীকাল থেকে হতে পারে, এবং অ্যাডভান্স বিক্রি আছে আগামীকাল থেকে। আগামীকাল থেকে আপনার যাত্রীরা বেশি ঢাকার দিক ব্যাক করবে। এদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় ঈদের দিন সকাল থেকে যাত্রাপথ ছিল অনেকটা স্বস্তির। রাব্বি হোসেন, এখন, ঢাকা। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। ভোলায় চলছে একের পর এক খাল দখলের মহোৎসব। শহরের প্রধান খাল দখল করে পৌরসভার রাস্তা ও মার্কেট নির্মাণের পর এবার সড়ক চওড়া করার নামে ইলিশা খালের বড় একটা অংশ ভরাট করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। পাল্লা দিয়ে খাল দখল করে ভবন ও কালভার্ট তৈরি করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খাল দখলের প্রতিযোগিতা। অঙ্কুর রায়ের তোলা ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলার পরাণগঞ্জ থেকে বাবুরহাট পর্যন্ত সড়কটি সংস্কার ও চড়া করার কাজ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে এ কাজ করতে গিয়ে বিভিন্ন এলাকায় খাল ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে সংস্থাটি। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে শহরের ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাজিরহাট পর্যন্ত। ইলিশা খালটির অর্ধেকেরও বেশি অংশ ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়াও খালের 1.5 কিলোমিটার অংশে 7টি সরকারি ও 9টি ব্যক্তিগত সেতু নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। রয়েছে অবৈধ অর্ধশতাধিক দোকানঘর। খাল ভরাটের কারণে পানির প্রবাহ বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশ এলাকার কৃষিকাজ। জমে থাকা পচা পানির দুর্গন্ধ ছড়াচ্ছে, তাতে জন্ম নিচ্ছে মশা।
বিপর্যয় হচ্ছে পরিবেশ, বন্ধ হয়ে গেছে মাছ শিকার। জেলা সদরের প্রধান এই খালটি দ্রুত খননের দাবি স্থানীয়দের। খালের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তা চওড়া করতে গিয়া খাল নাই, খাল হয়ে গেছে ড্রেন। আমাদের কৃষকের তো অনেক সমস্যা, কৃষক তো আমরা এই যে খালগুলা যদি আরো বড় করে দেওয়া তাহলে তো আমরা পানি পাবো না। এই খালটা একদম মর হয়ে যাচ্ছে, মানুষের জায়গা দখল করে এরকম করছে, এই খালটা খনন করা দরকার। রাস্তার কাজ করতে যায় বিভিন্ন জায়গায় মাটি মনে করেন বরড করে রাখছে, এই জন্য পানি প্রবাহ করতে আসতে যাতে সমস্যা হইতেছে। এখান থেকে মশা মাছি সহ নানান ধরনের সমস্যা, দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে করে এলাকাবাসী হিসেবে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। তবে সড়ক ও জনপদ অধিদপ্তর জানায়, প্রকল্প অনুযায়ী খালের ভাঙন থেকে সড়কটি রক্ষায় কিছু স্থানে সিসি ব্লক সহ স্লোপ প্রোটেকশন করা হয়েছে। এতে বেড়েছে সড়কের স্থায়িত্ব। সড়কটি রক্ষা করার জন্য সড়কের বেশ কিছু পয়েন্টে আমরা রক্ষাগত কাজ করেছি। তার অংশ হিসেবে এই প্রকল্পে সিসি ব্লক নির্মাণ ধরা ছিল, রিটেনিং ওয়াল ধরা ছিল, টোওয়াল ধরা ছিল। এই রিটেনিং ওয়াল, টোওয়াল, সিসি ব্লক দ্বারা সড়ক রক্ষার কারণে এখন এই সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে, যান চলাচল ভালো হয়েছে। সরকারের ভূমি জরিপ অনুযায়ী ইলিশা খালটি ১ নম্বর খতিয়ানভুক্ত, যা দেখভালের দায়িত্ব জেলা ও উপজেলা প্রশাসনের। তবে সড়ক ও জনপদ অধিদপ্তর সহ কিছু অসাধু ব্যক্তি কর্তৃক খালটি দখল করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা অবৈধভাবে দখল করে রেখেছে, এই অবৈধ দখলকারীদের আমরা তালিকা প্রণয়ন করার কাজ চলমান রয়েছে এবং তালিকা প্রণয়নের কাজ শেষ হলেই আমরা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উচ্ছেদের কার্যক্রম নিব। শুধু ভোলা সদর উপজেলার ইলিশা খাল নয়, দৌলত খান, বুরহানুদ্দিন, লালমোহন ও চরপেশন উপজেলার ১০৬ কিলোমিটার সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের অন্তত ৪০ কিলোমিটার দখল হয়ে গেছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।